খালেদ মহিউদ্দিন দরবেশ বাবাজির দালাল, দরবেশের চামচা, আপনারা সবাই তাকে ছিলেন। সেই যে দরবেশ বাবাজি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক সালমান এফ রহমান, যিনি এখন জেলে আছেন, ওর খাস লোক, ওরা অনেক কিছু সাপ্লাই দিত ভাই, আমরা জানি। জায়গা মূল প্রসঙ্গ হলো উনি দেশে এসে বোমা ফাটাই দিচ্ছেন। আর কালকের থেকে সারাদিন সবার কাছে একটাই আলোচনা, খালেদ মহিউদ্দিন, খালেদ মহিউদ্দিন, খালেদ মহিউদ্দিন। ভাবটা হইলো পৃথিবীর শ্রেষ্ঠ সাংবাদিক বাংলাদেশে তার পদধূলি দিয়েছেন, তাকে নিয়ে শুধু আলোচনা হচ্ছেই। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য বললাম মজা করে, শাহাবুদ্দিন চুপ্পু, যদি চুপ্পু বললে তিনি আবার রাগ হন। এখন অবশ্য তাকে কেউ চুপ্পু ছাড়া বলে না, তার নাম সংশোধন করেছেন, গেজেট প্রকাশ হয়ে চুপ্পু না, শাহাবুদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন। তা আমরা তাকে চুপ্পু বলতেই কমফোর্ট ফিল করি, আর মহামান্য বললে বুঝবেন যে এটা একটু মজা করে বলছে। তিনি সব কি শুরু করেছেন? টিকে থাকতে কত ভান যে ধরতে পারেন, কোনো লাভ নেই। আমাদের ইসলাম যা কিছু বলুক না কেন, এই যে বাঙ্গু সুশীলরা আছে না, এই বাঙ্গু সুশীলরা ওইটা অন্যদিকে ধাবিত করে, ভুল বুঝাইতে চায়। এখন তো আর রাজাকার ট্যাগ দিয়া খাওয়াইতে পারতেছে না, আলবদর ট্যাগ দিয়া খাওয়াইতে পারতেছে না, এখন বুঝাইতে চাইতেছে মানুষকে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে নারীদেরকে তালা মাইরা ঘরে রাইখা দিবে। হ্যাঁ, নারীদেরকে তালা মাইরা ঘরে রাইখা দিবে। জামাতের আমির সাহেব সোজাসুজি বলছে, ভাই অত তালা কিনার আমাদের কাছে টাকা নাই, অত তালা আমরা কিনতে পারবো না। আজকে দেখলাম যে খুব বাংলাদেশের বিতর্কটা খুব তুঙ্গে, অর্থাৎ সবার আলোচনার বিষয়ে খালেদ মহিউদ্দিন উনি বাংলাদেশে গেছেন, গিয়ে বিভিন্ন জায়গাতে দেখাশোনা করতেছেন, এবং ওনার একটা মন্তব্য যে উনি বিভিন্নভাবে জুলাই বিপ্লব নিয়ে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি উনি করে যাচ্ছেন বা করতেছেন বর্তমানে। গত বছর আমি বলেছিলাম এই খালেদ মহিউদ্দিন হলো আওয়ামী লীগের প্রোডাক্ট, আওয়ামী লীগের প্রোডাক্ট, দরবেশের পুত্র এই খালেদ মহিউদ্দিন। দরবেশ সালমান এফ রহমানের টাকা পয়সা দিয়ে সে এখন আমেরিকাতে রাজত্ব করছে। সে বলছে শেখ হাসিনার ইন্টারভিউ নিতে সে রাজি আছে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে, হয়তো আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন। খালেদ মহিউদ্দিন সাংবাদিক, তিনি কি আসলে দরবেশ বাবার দালাল? তিনি কি শেখ হাসিনার দালাল? তিনি কি শেখ হাসিনাকে দেশে ফিরাতে নতুন কোনো চাল চালতে চাচ্ছে? দর্শক, ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে এবং অনেক কিছু তথ্য বের হয়ে আসতেছে। শুধু খালেদ মহিউদ্দিন নয়, আরো অনেকগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো। আপনাদের বলবো একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতে হবে। হ্যাঁ, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে সময় নিয়ে ভিডিওগুলো দেখুন এবং বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনুন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভয়াবহ কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। দর্শক, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে আপনাদের এখন নিয়ে যাব বা বিস্তারিত আপনাদেরকে শোনাবো। তো শোনানোর আগে সবাইকে একটা কথা বলতে চাই, সেটি হলো যে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আপনারা সকলে জানেন যে প্রতিনিয়ত আমরা আপনাদেরকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বা বিশেষ কিছু সংবাদ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো অবশ্যই যেহেতু আমাদের এই শেয়ার করতে একটু কষ্ট হয়, আপনারা সেই কষ্টের ফল তো একটু দিবেন না? আমাদের চ্যানেলটি যারা এখনো নতুন, সাবস্ক্রাইব করে দিবেন। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। পুলিশ যে ভালো হয় না এটার প্রমাণ হলো খালেদ মহিউদ্দিন। খালেদ মহিউদ্দিনের বিরোধিতা আমি গত বছর করেছিলাম যখন সাদ্দামের ইন্টারভিউ নিবে বলে সে একটা অ্যাড দিয়েছিলেন তার ইউটিউব চ্যানেল ঠিকানায়। এই ঠিকানার মালিক এম এ শাহিন হলেন 18 সালে আওয়ামী লীগের এমপি প্রার্থী ছিলেন কুলাউড়া থেকে। এই এম এ শাহিনের কাছে সে গিয়েছে, তার মানে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য, আর শেখ হাসিনা তার দোসর সালমান এফ রহমান সহ তাদের টাকাগুলাকে সেভ করার জন্য এবং আমেরিকাতে আমেরিকার সরকারের সাথে লবিং এর জন্য খালেদ মহিউদ্দিন জার্মান থেকে আমেরিকায় গিয়েছে। এই বিষয়টা, কারণ হাসিনা দিল্লি যাওয়ার পরে কেন খালেদ মহিউদ্দিন জার্মানি থেকে আমেরিকা গেল, এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে একেবারে নতুন করে সায়েন্স পড়া লাগবে না, বিজ্ঞান পড়া লাগবে না। আমরা যারা সামান্য কিছু বিষয় নিয়ে চিন্তা গবেষণা করি, আমরা যারা সচেতন নাগরিক আছি, আমার দেশের মেজরিটি সচেতন নাগরিক বিষয়টা বুঝতে বাকি নাই। এই খালেদ মহিউদ্দিনের প্রথম অনুষ্ঠানটা করেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এখন শফিকুর রহমান আছেন আমেরিকার নিউ ইয়র্কে। খালেদ মহিউদ্দিনের এই ঠিকানা ইউটিউব চ্যানেলটি উপরে উঠে গেছে। উনি যাওয়ার সাথে সাথে একদিনে 1 লক্ষ সাবস্ক্রাইবার পেয়েছিল। এই সে খুশিতে একেবারে মানে গদগদ হয়ে গিয়েছিল খালেদ মহিউদ্দিন। তো জামাতের আমির সাহেব বা সেক্রেটারি জেনারেল সাহেব বা জামাতের নেতারা ওখানে যাওয়ার কারণে ওই চ্যানেলটা মানুষের কাছে পরিচিতি পেয়েছে খুব তাড়াতাড়ি। জামাতকে সে পরিচিতি করার নাই। ইন্ডিপেন্ডেন্ট টিভির যখন সে উপস্থাপক ছিলেন বাংলাদেশে, একজন জামাত নেতাকে সে কখনো দাওয়াত দেন নাই, বরঞ্চ বামপন্থীদেরকে এনে, আওয়ামী লীগকে এনে আর বিএনপির ভিতরে কিছু কিছু লোককে এনে সবসময় জামাতকে কিভাবে গালি দেওয়া যায় সেই ব্যবস্থা করতেন খালেদ মহিউদ্দিন। আমরা ইন্ডিপেন্ডেন্ট টিভিতে আল্লামা সাইদির ফাঁসির পিছনে খালেদ মহিউদ্দিনের হাত ছিল, মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির পিছনে খালেদ মহিউদ্দিনের হাত ছিল, কাদের মোল্লার ফাঁসির পিছনে এই খালেদ মহিউদ্দিনরা উস্কিয়ে দিয়েছিলেন বামপন্থীদেরকে।
এই খালেদ মহিউদ্দিন উস্কিয়ে দিয়েছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির জন্য। এই সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বিএনপি জামাতের নেতাদের ফাঁসির সময় যে নাকি মঞ্চের ভিতরে নাচ গান বাড়ানোর জন্য তবলা বাজিয়েছিলেন, সেই খালেদ মহিউদ্দিন আবার হঠাৎ করে প্রিয় হয়ে গেলেন বিএনপি জামাতের লোকদের। আবার ইদানিং কালে সে বিএনপি এনসিপির সমালোচনাও করছে, কিন্তু জামাতের সাথে খাতিল দিয়ে আগে তার চ্যানেলটা উপরে উঠিয়ে এখন দেখেন সে কি করছে। সে বলছে যে শেখ হাসিনা যদি আমার সাথে ইন্টারভিউ দিতে চা, আমি তার ইন্টারভিউ নিতে রাজি আছি, এই কারণে যদি আমার জেলে যেতে হয় তাহলে আমি জেলে যেতেও রাজি আছি। কত বড় দুঃসাহস আর কুলাঙ্গার হলে এই কথাটা বলতে পারে? যেই নারীর হাতে 1400 আমাদের সন্তান, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন জীবন দিল, যেই ডাইনির হাতে 25 থেকে 30 হাজার আমাদের সন্তানরা আহত হলো, সেই ডাইনির ইন্টারভিউ সে নিবে। তার এই ইন্টারভিউর কারণে তার জেল হইলেও সে এই ইন্টারভিউ করবে। কুকুর যে পায়খানা শুকনাও খা ভিজাও খা, এটার একটা প্রমাণ হলো খালেদ মহিউদ্দিন। এই কুকুররা ওই ছোটকালেই পায়খানা খেয়েছে আওয়ামী লীগের শেখ মুজিবের, আর ওরা বামপন্থী রাজনীতি করে পরবর্তীতে এই খালেদ মহিউদ্দিনরা হাসিনার পায়ের আর আঁচলের নিচে এরা বড় হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট টিভির মালিক ছিল দরবেশ এফ সালমান। দরবেশ কারাগারে থাকলেও ইন্ডিপেন্ডেন্ট টিভি দরবেশ সালমানেরই আছে। এই টিভিতে সে টকশো করতো, আওয়ামী লীগের এমপিদেরকে মন্ত্রীদেরকেও আনতেন, আইনা গরম গরম কথা বলতেন। কিন্তু এই খালেদ মহিউদ্দিন একদিনের জন্য অ্যারেস্ট হন নাই, একদিনের জন্য কোনো পুলিশ কোনো ডিবির কাছ থেকে কোনো ধরনের হুমকি পান নাই। কিন্তু এই কথা, এই খালেদ মহিউদ্দিন যেভাবে ইন্টারভিউ নিয়েছেন আওয়ামী লীগের নেতারা ক্ষমতা থাকা অবস্থায়, এটা কি আমি পারতাম না আপনারা যারা বাংলাদেশে বড় বড় সাংবাদিক আছেন তারা পারতেন? তারা কেউ পারেন নাই। সবার মুখে কুলু লাগাই রাখছে শুধু হাতে গোনা কয়েকজন, এর মধ্যে সবার শীর্ষে খালেদ মহিউদ্দিন ছিলেন। খালেদ মহিউদ্দিনকে শীর্ষে বানিয়েছেন শেখ হাসিনা এবং দরবেশ সালমান এফ রহমান, যে আমরা যখন বিপদে পড়ব তখন তুমি আমাদের জন্য কাজ করবে। তাই তাকে দুধ কলা খাওয়াইয়া বড় করেছে দরবেশের টিভির উপস্থাপক। দরবেশের প্রচেষ্টায় সে আবার ডিডব্লিউতে জার্মানিতে এসেছে। জার্মানি থেকে যখন দেখলো যে দরবেশও কারাগারে, হাসিনা দিল্লিতে, আওয়ামী লীগ ছিন্ন ভিন্ন, এখন তাদেরকে রক্ষা করতে হবে, রক্ষা জার্মান থেকে হবে না, এটা আমেরিকা হলো মুরল দেশ। তাই আমেরিকাতে যদি খালেদ মহিউদ্দিন সেখানে প্রতিষ্ঠিত হয়, সেখানে থাকে, টাকা পয়সার তো অভাব নাই। আওয়ামী লীগের এই যে লুপাট করা টাকা পয়সা এখন ডালতেছে এই খালেদ মহিউদ্দিনের পিছনে, ব্যারিস্টার নিজুম মজুমদারের পিছনে এরা পয়সা ডালতেছে যে তোমরা চেঁচামেচি করে মিডিয়াতে সরগরম রাখবে, আমাদের পক্ষে কাজ করবে, টাকা যা লাগে নাও। চেক বই আর ব্যাংক কার্ড দিয়ে দিচ্ছে, ওদের কোনো টাকার অভাব নাই। কিন্তু আমরা যখন জুলাই যোদ্ধাদেরকে নিয়ে কাজ করি, আমাদের টাকার অভাব ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের তাদের মতো কালো টাকার দরকার নাই। আমরা সামান্য টাকা পয়সা দিয়ে ইলিয়াস ভাই যেরকম নর্মাল চলাফেরা করে, ডাক্তার পিনাকি ভট্টাচার্যর বড় চাকরি আছে ফ্রান্সে, পাশাপাশি উনি বড় ইউটিউবার, ডক্টর কনক সারোয়ার ভাই যেরকম নর্মাল চলে, আমরা যারা কাজ করছি, যেমন সাইফুর সাগর ভাই আছে ফেস দ্য পিপুলের, উনি ওনার অর্থ দিয়ে বাংলাদেশে ফেস দ্য পিপুলের জন্য অফিস করেছে, কাজ করছেন, উনি নিজেও বাংলাদেশে এখন বেশিরভাগ সময় থাকেন। উনি যেরকম অবদান রেখেছে এই 24 জুলাইদের জন্য, আমরা যারা প্রবাসে থেকে কথা বলি, আমরা যারা সবাই মিলেছে অবদান রেখেছি, আমরা কিন্তু এর পরে কেউ বদলা পাওয়ার জন্য, চাওয়ার জন্য, কোনো কিছু নেওয়ার জন্য করি নাই। ওই যে বলার অভ্যাস যে জামাত ইসলাম সমস্ত বিশ্ববিদ্যালয় দখল করে ফেলছে, অর্থাৎ ছাত্র শিবির দখল করে ফেলছে এবং সরকারি সমস্ত বড় বড় পদগুলা দখল করে ফেলছে, কথা সত্যিই বলছে, ধরে নি আমরা, এটা সত্য। কিন্তু ওনার বিপক্ষে যে ছিল, উনি যখন বললো টেম্পো স্ট্যান্ডের কথা, বাস স্ট্যান্ডের কথা, বালু মহলের কথা, তখন খেপে গেছে। দেখছেন সত্যটা শোনা কত কঠিন, সত্যকে হজম করা যায় না। আবার কিছু সুশীল বুদ্ধিজীবী আছে, বাঙ্গু বুদ্ধিজীবী, এই যে কিছুক্ষণ আগে দেখলাম ডাক্তার বাবরিওয়ালা, উনি বাবরি রাখেন, উনি বলতেছে মেয়েরা 5 ঘন্টা কাজ করবে আর ছেলেরা 8 ঘন্টা কাজ করবে, সমান সমান বেতন নিবে, এটা তো বিরাট বৈষম্য। এটা উনি মাইনা নিতে পারতেছে না। উনি দেখেন কি করতেছে, উনি একটা সত্যকে না উল্টায়া বিকৃত করতেছে। এই ডাক্তার বাবরিওয়ালা কি করতেছে জানেন, একটা সত্যকে না অন্যদিকে নিয়ে যাইতেছে মানুষকে ভুল বুঝাইবার জন্য। পণ্ডিত লোক তো, জ্ঞানী লোক, ওনার জ্ঞানটা দেখেন কত নোংরা ভাবে ব্যবহার করতেছে। মূল ঘটনা কি জানেন, আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যার তো এখন আছে বিদেশে, প্রবাসে আছে। প্রবাসী ভাইদেরকে তো আমরা অনেকেই ভুলে গেছি, তাই না, মনে রাখি নাই। জুলাই গণ অভ্যুত্থানে তাদের যে অবদান, সেটাও আমরা মনে রাখি নাই, অনেকেই মনে রাখি নাই, ভুলে গেছি। দেখেন না, আমরা বলি তারা কেন ভোটের অধিকার পাবে, তাদের কি অবদান আছে, এরকম কথা এই মিডিয়াতে শুনছেন না। খুব বড় নেত্রী, কিন্তু উনি সংসদে গেছিল এর আগে, উনি বলতেছে তাদের কি অবদান আছে, তারা কি জেল খাটছিল যে তারা ভোটের অধিকার পাবে? কিন্তু জামাত ইসলাম সেই অধিকার এনে দিছে। কেন এনে দিছে? জামাত ইসলাম ভুলে নাই ওনাদের অবদানের কথা। টাকা পয়সা পাঠানো যখন বন্ধ করে দিল, একদম শাটডাউন করে দিল যে আমরা কোনো এভিডেন্স পাঠাবো না, তখন কি হয়েছিল পলকের অবস্থা? শেখ হাসিনা ইশারা দিছিল তাড়াতাড়ি মাপ চা, মাপ চা, মাপ না চাইলে তো পুরা ধরা। তখন পলক এসা মাপ চাইতেছিল, মাপ করে দেন, মাপ করে দেন। সেই প্রবাসীদেরকে আমরা ভুলে গেছি। হ্যাঁ, এই 5ই আগস্টের পরে কয়জন রাজনীতিবিদের মুখে
প্রবাসী ভাই বোনদের কথা শুনছেন? কেউ কি মনে রাখছে? না, মনে রাখে নাই। জুলাই সনদপত্র ওই যে 17 তারিখে যেদিন পাঠ করলো, ওইখানে 2-1 লাইন ছিল প্রবাসী ভাইদের কথা, প্রবাসী ভাই বোনদের নিয়ে 2-3 লাইন লেখা হয়েছে, বেশি কিছু লেখা হয় নাই। মানে গা ছাড়া একটা ভাব। কিন্তু জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান স্যার ভুলে নাই। ওই প্রবাসে স্যারের বক্তব্যের মধ্যে একটা অংশ ছিল এরকম যে আমরা মাদের জন্য বিশেষ একটা ব্যবস্থা করব। কি ব্যবস্থা? যে মারা 5 ঘন্টা কাজ করবে, মানে যারা চাকরিজীবী শ্রমজীবী তারা 5 ঘন্টা কাজ করবে। 5 ঘন্টা কেন? কারণ উনি মা, উনার বুকের মধ্যেই তো উনার সন্তানের বিছানা, ওই সময়টা তো দিতে হবে। একজন মার তো অনেক দায়িত্ব, তাই না? তার সন্তানটাকে তো মানুষ করতে হবে। যে মা গর্ভবতী আর যে মা সন্তান জন্ম দিছে, এরকম মাদের জন্য কথাটা বলছে যে এই মারা 5 ঘন্টা ডিউটি করবে আর বাকি টাইমটা উনার সন্তানকে দিবে। কত সুন্দর কথা না? সবার জন্য এই কথা না, কিন্তু শুধু মাদের জন্য ডাক্তার শফিকুর রহমান স্যার বারবার মা শব্দটা উচ্চারণ করতেছিল। আর এই ডাক্তার বাবলিওয়ালা এখন অনলাইনে এসে বলতেছে এটা একটা বিরাট বৈষম্য, তারা কেন 5 ঘন্টা কাজ করবে, আমরা 8 ঘন্টা কাজ করবো, পুরুষরা তারা 5 ঘন্টা কাজ করে একই বেতন নিবে। দেখছেন কত চামার মার্কা কথাবার্তা? একজন মার কথা বলছে, গর্ধব একটা মার কথা বলছে। আসল ঘটনা কি জানেন? জামাতে ইসলাম যা কিছু বলুক না কেন, এই যে বাঙ্গু সুশীলরা আছে না, এই বাঙ্গু সুশীলরা ওইটা অন্যদিকে ধাবিত করে, ভুল বুঝাইতে চায়। এখন তো আর রাজাকার ট্যাগ দিয়ে খাওয়াইতে পারতেছে না, আলবদর ট্যাগ দিয়ে খাওয়াইতে পারতেছে না। এখন বুঝাইতে চাইতেছে মানুষকে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে নারীদেরকে তালা মাইরা ঘরে রাইখা দিবে। হ্যাঁ, নারীদেরকে তালা মাইরা ঘরে রাইখা দিবে। জামাতের আমির সাহেব সোজাসুজি বলছে, ভাই অত তালা কিনার আমাদের কাছে টাকা নাই, অত তালা আমরা কিনতে পারবো না। আবার আরেক পক্ষ এসে বলে সবাইকে হেজাব পরাই দিবে, বোরখা ছাড়া বাইরে গেলে ব্যাট দিয়ে পিটাইবো, এরকম প্রচারও করতেছে। ওইটাও বলছে ভাই এত বোরখা কিনা দেওয়ার ক্ষমতা আমাদের নাই, এত হেজাব কই থেকে আমরা কিনা দিব, কে কি পড়বে কে কিভাবে চলবে এটা তার ব্যাপার। এই যে নারীদেরকে সামনে বারবার আনা হইতেছে কেন জানেন? যেন নারী ভোট না পায় জামাতে ইসলাম। কিন্তু নারীরা কি বুঝে না? সব বুঝে। এই জামাতে ইসলাম নারীদেরকে ঘরে আটকায় রাখতে চাইলে নারীরা কি বলবে? সোজাসুজি আপনারা বলবেন যে আপনারা যে আমাদেরকে ঘরে আটকায় রাখতে চাইতেছেন, আপনারা পিছে পিছে হাঁটেন নাই, দুজন নারীর শেখ হাসিনার পিছনে হাঁটেন নাই, বেগম খালেদা জিয়ার পিছনে হাঁটেন নাই, নারীদের পিছনে হাইটা এখন আমাদেরকে ঘরে বন্দী করে রাখতে চান, এরকম কথা বলবেন। হ্যাঁ ভাই, আমি শিখাই দিলাম, এই কথাটা বলবেন। আসলে এগুলো হচ্ছে অপপ্রচার। কারণ জামাতকে ওই যে স্বাধীনতার পক্ষে বিপক্ষে এইসব ট্যাগ দিয়ে তার লাভ হইতাছে না, রাজাকার কইও খাওয়াইতে পারতেছে না। এখন নারীদেরকে সামনে আনছে, নারীদেরকে ভয় ঢুকানো হচ্ছে, কোনো লাভ নাই, কোনো লাভ হবে না। মানুষ বুঝতে শিখছে তো। এই অনলাইন একটা স্কুল তো ভাই, এই যে ইউটিউব বলেন, এই ফেসবুক বলেন, এটা একটা স্কুল, এটা একটা কলেজ, এটা একটা প্রতিষ্ঠান। এখান থেকে অনেক কিছু শিকার আছে, মন্দ জিনিসও শিকার আছে, ভালো জিনিসও শিকার আছে। ভালো মানুষ ভালোটাই নিবে, মন্দ মানুষ মন্দটাই নিবে। ভাই ব্রাদার, ইদানিং একটা ধুন উঠেছে, একটা নতুন ধুন। সেটা কি? এই সরকারের রূপ চেঞ্জ করতে হবে। ইউনূস স্যার থাকবে কিন্তু তার রূপ চেঞ্জ করতে হবে। রূপটা কি হইতে হবে? ওনারা 3 মাসের জন্য অন্য একটা নাম দিয়ে একটা সরকার গঠন করতে হবে, যাদের অধীনে নির্বাচন হবে। বর্তমান যারা আছে ওনাদের অধীনে নির্বাচন করবে না। এর অর্থটা কি জানেন? সোজা একটা অঙ্ক। 3 মাসের জন্য যে সরকার আসে, ওই সরকার দেশের কোনো কার্যক্রম চালাইতে পারে না, তার সমস্ত কার্যক্রম বন্ধ থাকে, তার একমাত্র কাজ নির্বাচন আর নির্বাচন। তার মানে কি জানেন? এই সরকারকে থামাইতে চাচ্ছে। অন্য একটা সরকার যদি আসে 3 মাসের জন্য, তাহলে এই যে বিচার কার্য যা চলতেছে এগুলো স্টপ হয়ে যাবে। এদিকে আবার দেখেন 15 জন আছে এই যে ক্যান্টনমেন্টে, এইটার বিচার কার্য থাইমা যাবে। ওদিকে শেখ হাসিনার আবার বিচারের রায় আছে, ওইটা আবার থাইমা যাবে। কারণ তখন তো শুধু নির্বাচন আর নির্বাচন। কিন্তু সরকার কি এটা মাইনা নিবে? না, মাইনা নিবে না। এই সরকারের অধীনেই নির্বাচন করতে হবে। আর নির্বাচন করবে নির্বাচন কমিশনার। এই সরকারও তখন নির্বাচন কমিশনারকে সহযোগিতা করবে, ওনার অধীনে থাকবে, মেইন থাকবে কিন্তু নির্বাচন কমিশনার। ওনার অধীনেই তখন দেশ চলতে থাকবে। উনি যা কিছু করবে বর্তমান সরকার তাকে সাপোর্ট দিবে। এখন একটা নতুন সরকার আই না, 3 মাসের জন্য ভেজাল লাগায় লাভ নাই। আর সরকার এগুলা কানেও নিবে না। সরকার যেভাবে দেশ চালায় নিয়ে যেতেছে ওইভাবেই নির্বাচন পর্যন্ত যাবে। কিন্তু নির্বাচনটা কি সুষ্ঠু হবে? এইটা নিয়ে বিরাট প্রশ্ন। কারণ শেখ হাসিনার ভয়েস রেকর্ড বাইরেছে আজকে, উনাকে কিন্তু থামতে বলছিল, থামবে না, উনি থামবে না, উনি এসব পরোয়া করে না। উনি আজকাল সরাসরি বলছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালকে এটা একটা জঙ্গি ট্রাইব্যুনাল, একদম সরাসরি বলছে। এবং এটাও বলছে ডক্টর ইউনূস হলো হেড, একদম এই জঙ্গিদের হেড হলো ডক্টর ইউনূস। 5ই আগস্টে যা কিছু ঘটছে ডক্টর ইউনূস এগুলো টাকা দিয়ে করেছে, সব কিছু টাকা দিয়ে করাইছে। কারণ কি জানেন? উনি তো টাকা দিয়ে অনেক কিছু করাইতে পারে, উনি মনে করে সবকিছু টাকা দিয়ে হয়। হ্যাঁ, সবকিছু টাকা দিয়ে হয়। উনি হুমকি দিছে, উনি বলতে দিল্লি থেকে হুমকি দিছে, দিল্লিরই হুমকি, এটা ধইরা নেন। হুমকিটা কি? নির্বাচন কিভাবে হয় দেখানে। তার মানে নির্বাচন করতে দিবে না, নির্বাচনের আগে অনেক রকম দুর্ঘটনা ঘটাবে, অনেক মানুষ হত্যা করবে। নির্বাচনের আগে দেশে অনেক রকম দুর্ঘটনা ওরা ঘটাবে ভাই, দেখবেন অনেক কিছু ঘটা যাবে। এই যে গতকাল কি দেখলাম, একটা ট্রেন আসতেছিল, ওই ট্রেনটা আমার মনে হয় রংপুর বা কোনো একটা সাইড থেকে আসতেছিল, কিন্তু আর্মির কাছে খবর ছিল এই ট্রেনের মধ্যে অনেক মালপত্র আসতেছে, বুঝছেন, ওইগুলো আসতেছে, বোমা বানাইবার সরঞ্জামও আসতেছে। ট্রেনটা যখন এই স্টেশনে ঢুকে, ঢাকার কোনো একটা স্টেশনের মধ্যে যখন ঢুকতেছে, হঠাৎ করে চারিদিক থেকে আর্মি ঘিরা ফেলাইলো, সঙ্গে ভাই 10-15টা কুকুর পুরা ট্রেনের মধ্যে ঢুকে গেল।
ট্রেনের মধ্যে ঢুইকা দেখেন ঠিকই বাইর করছে পিস্তল, গুলি আর ওই যে বোমা বানাবার সরঞ্জাম। এগুলা কেন আনতেছে জানেন? এগুলো আনতেছিল এই নির্বাচনটাকে বানচাল করার জন্য। নির্বাচনে তারা বহুত গন্ডগোল করতে চাইবে, কিন্তু গন্ডগোল কি করতে পারবে? না, করতে পারবে না। পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া তুইলা ফেলাবে ভাই। কারা তুলবে জানেন? এই আইন বিভাগ। আপনারা কি মনে করছেন এই আর্মি, পুলিশ এরা চুপচাপ দেখা যাবে? না না, দেখা যাবে না। সবাই ভিতরে ভিতরে তৈরি হইতেছে। এখন প্রশ্ন করতে পারেন, গত 15 মাসে তো ভাই কিছুই দেখলাম না, এমন কিছু চোখে পড়লো না। হ্যাঁ ভাই, অনেক রকম প্রবলেম ছিল। আপনারা অনেক টেলিফোন ভয়েস দেখেন না? এই আজকে একটা কুষ্টিয়ার টেলিফোন ভয়েস আছে। একটি বড় দলের নেতা একজন এসআই কে ফোন দিছে। এসআই কে ফোন দিয়া ভাই যা তা ধমক। ঘটনা হয়েছে কি জানেন? ওই এসআই গেছিল একজন মাদক ব্যবসায়ীকে ধরার জন্য, ওই যে ইয়াবা ব্যবসায়ীকে ধরতে গেছে। আর তাকে যখন ধরতে গেছে, আরেক নেতা এসে বাধা দিছে। শুধু বাধা দেয় নাই, পুরা বাজারে তার লোকজন জড়ো কইরা পুলিশকে হুমকি দিতেছে, এবং সে বলতেছে অমুক নেতাকে ধইরাই না, এখানে ল্যাংটা কইরা পিটামু, দেখি কে কি করে। পুলিশের সামনে পুলিশ তখন তাকে ধইরা নিয়ে আসছে। বেটা, তুই আমার সামনে আরেকজনকে মাইরা ফেলাইবার হুমকি দিস, এই জন্যই তোকে অ্যারেস্ট করলাম, চল। ওকে নিয়ে আসছে। ওকে নিয়ে আসার পর বড় নেতা তাকে ফোন দিছে, মানে ওই এসআই কে ফোন দিয়া যা তা ভাষা ইউজ করতেছে। কিন্তু ওই এসআই সাহেব অনেক ধৈর্যশীল, চুপচাপ শুনা গেছে। চুপচাপ শুনা খালি বলছে যে আপনি আমার টাকা দিয়ে কিনতে পারবেন না, আমি আপনার খাইও না পড়িও না, ভাষা ঠিক করেন, ঠিক মতো কথা বলেন। ওই বড় দলের নেতা কি বলতেছে জানেন? তোর মতো এসআই কে আমি পকেটে রাখি, অনেক ওসিকে আমি পকেটে রাখি। এই হলো দেশের অবস্থা। ওরা ভুইলা গেছে, ওরা ভুইলা গেছে। সবচেয়ে বড় রংবাজ কে ভাই? পুলিশ সবচেয়ে বড় রংবাজ। যখন পুলিশ ঘুরা দাঁড়াবে না, তখন টের পাবি, পিঠের চামড়া থাকবে না। এই আর্মি যখন ঘুরা দাঁড়াবে, পিঠের চামড়া থাকবে না। এটা মনে রাখো ভাই। তোমরা ভাবছো যা ইচ্ছা তাই করে বেড়াইবা। ভাই ব্রাদার, আপনারা তো জানেন 5ই আগস্টের আগে এই পুলিশ প্রশাসনকে, এই আর্মিকে, এই র্যাবকে কিভাবে ব্যবহার করছে শেখ হাসিনা। এইসব অপকর্মেতে অনেকে নিজের ইচ্ছা জড়াইছে, অনেকে উপরে চাপে জড়াইছে, চাকরি বাঁচাবার জন্য জড়াইছে। কিন্তু এটা যে অন্যায়, এটা তো ভাই প্রমাণ হয়ে গেছে। এটা ভুল, এটা ভুল, এই জুলুম হারাম, এটা এখন সবাই বুঝতে পারছে। খালেদ মহিউদ্দিন দেশে আসছেন। ওনার দেশ, উনি তো আসতেই পারে, উনি তো বাংলাদেশেরই সন্তান না, এখন নয় থাকে বাইরে, এখন নয় অনেক বড় সাংবাদিক হয়েছে, দেশে আসতেই পারে। দেশে অনেকেই আসছে, অনেকেই আইসা অনেক কিছু করছে। কিন্তু যারা এই আন্দোলনের সময় দেশে আসে নাই এবং পরবর্তী সময় যারা আসছে, তারা আইসা সবাই এই আন্দোলনের সাথে যারা সহমর্মিতা জ্ঞাপন করছে, তারা আন্দোলনের পক্ষে কথা বলছে। আর এই যে কি নাম, খালেদ মহিউদ্দিন, দরবেশ বাবাজির দালাল, দরবেশের চামচা, আপনারা সবাই তাকে ছিলেন। সেই যে দরবেশ বাবাজি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক সালমান এফ রহমান, যিনি এখন জেলে আছেন, ওর খাস লোক, ওরা অনেক কিছু সাপ্লাই দিত ভাই, আমরা জানি। জায়গা মূল প্রসঙ্গ হলো উনি দেশে এসে বোমা ফাটাই দিচ্ছেন। আর কালকের থেকে সারাদিন সবার কাছে একটাই আলোচনা, খালেদ মহিউদ্দিন। ভাবটা হইলো পৃথিবীর শ্রেষ্ঠ সাংবাদিক, বাংলাদেশে তার পদধূলি দিয়েছেন, তাকে নিয়ে শুধু আলোচনা হচ্ছেই। আমরাও সারা পাগল জাতি, তার নিয়েই পড়ে রয়েছি। উনি এসে এমন একটা বোমা ফাটাইছেন যেটা শুনলে যে কোনো মানুষেরই যারা জুলাইয়ের পক্ষে আছে, তাদের গায়ে রক্ত জকপক টকপক করে জ্বলে উঠবে। উনি কি বলছেন? উনি বলছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেয়, তাহলে উনি একটা সাক্ষাৎকার নিতে পারেন। এর জন্য প্রয়োজনে যদি জেলে যাইতে হয়, মানে যদি আইনের কোনো ব্যত্যয় হয়, আইনের ব্যত্যয় তো হবেই ভাই, কারণ ওনাকে তো বর্তমানে নিষিদ্ধ করে রাখছে। তারপরে উনি বলছে যে এর জন্য যদি ব্যত্যয় হয়, উনি জেলে যাইতে রাজি আছেন। এখন অনেকেরই প্রশ্ন, উনি শেখ হাসিনার এই ইন্টারভিউটা কেন নিতে চায়? তার উদ্দেশ্যটা কি? সেটা কি তার চ্যানেলকে গ্রোন আপ করার জন্য, ভাইরাল হওয়ার জন্য, নাকি পয়সা কামানোর জন্য, মানে ভিউ দিয়া পয়সা কামাবে, নাকি দেশপ্রেমের জন্য? উনি কতটুকু দেশপ্রেমিক সেটা আমরা একটু আলোচনা করতেই পারি, তাই না? তার আগে আমরা জানি না এই ভদ্রলোকের অতীত কি, এই ভদ্রলোক কে? এই ভদ্রলোককে যারা চেনেন না বা যারা তাকে প্রচণ্ড শ্রদ্ধা করেন, সুন্দর চেহারার জন্য সুন্দর করে কথা বলে, মনে করেন পৃথিবীতে তার মতো ভালো সাংবাদিক নাই, কিন্তু এই ভদ্রলোক তো সাংবাদিকতার কোনো এথিক্সই মানে না। সাংবাদিকতার এথিক্স কি? শুনুন, বুঝুন, প্রশ্ন করুন। কিন্তু তিনি কি করেন? তিনি তার প্রশ্নটাকে চাপাইয়া দেন, এবং ওনার নামে এই বদনাম আছে, উনি কাউকে কুসুম প্রশ্ন করেন, কাউকে আবার জাপটে ধরেন, কাউকে কথা বলতে দেন না, এমনকি উনি চিৎকার করে কথা বলেন। উনি এটা হয়তো জানেন না, শাউটিং ইজ নট দ্য জার্নালিজম, তাই না? ওনাকে অনেকেই পছন্দ করেন, আমি জানি ওনাকে যারা পছন্দ করেন তারা হয়তো বলবেন যে এই স্বপন সাহেব, আপনি কি খালেদ মহিউদ্দিনের সমালোচনা করবার মতো উপযুক্ত কেউ? না ভাই, সে এক লাইনের মানুষ, আমি এক লাইনের মানুষ। যদি সেই প্রশ্নই করেন, আমি আমার জায়গায় অনেক উপরে আছি। খালেদ মহিউদ্দিনের মতো সাংবাদিক সারা বাংলাদেশে করলে 10,000 হইব টোটালি যদি করেন, মানে সাংবাদিকতার পেশায়। আমি যে পেশায় ছিলাম সিনেমার ডাইরেক্টর, সারা বাংলাদেশে 600 জন আছে। কাজেই আমি একদম ফালাইয়া দেওয়ার কেউ না, সেটা বড় কথা না, সে তার জায়গায় বড়। কিন্তু তার যে সমস্ত সমস্যাগুলো আছে, এগুলো আমি বলতেই পারি। সেটা অ্যাকসেপ্ট করা না করা টোটালি আপনার ব্যাপার, আপনি অ্যাকসেপ্ট করতেও পারেন, কিন্তু আমার কথাগুলোকে যুক্তিসঙ্গত যদি মনে করেন, তাহলে ভাই অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, কে এই ভদ্রলোক একটু বলি। উনি পড়াশোনা করছেন সাংবাদিকতায় ঢাকা ইউনিভার্সিটি থেকে, গুড। তারপর উনি বিসিএস দিচ্ছেন,
ম্যাজিস্ট্রেট হয়েছেন। ম্যাজিস্ট্রেট হওয়ার পরে কিছুদিন কাজ করবার পর অজ্ঞাত কারণে উনি চাকরিটা ছেড়ে দিয়েছেন। এই অজ্ঞাত কারণটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। ভাইয়া আপনারা জানেন যে একটা বিসিএস ক্যাডার হইতে গেলে কত কিছু করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক মানুষের স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া। উনি বিসিএস হয়েও গেছিলেন, চাকরি শুরুও করে দিয়েছিলেন, 1-1.5 বছর করার পর চাকরিটা ছেড়ে দিলেন কেন? এটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ, একটা স্বপ্নের চাকরি কেউ ছেড়ে দেয়? আচ্ছা, উনি ছেড়ে দিচ্ছেন, উনি ভাবছেন সাংবাদিকতা করলে আমি আরো বেটার করবো, হতেই পারে। তারপর উনি ঢুকছেন প্রথম আলোতে, সেখানে কিছুদিন কাজ করছেন, এর মধ্যে একটা স্কলারশিপ নিয়ে আমেরিকায় গেছেন, এবং উনি ওয়ার্ল্ড ব্যাংকেও কিছুদিন কাজ করছেন। লেখাপড়ার দিক থেকে ওকে ভালো, হি ওয়াজ ভেরি গুড স্টুডেন্ট টু। কিন্তু গুড স্টুডেন্ট থাকা, সুন্দর চেহারা থাকা, সুন্দর কথা বলা, তার মানে আপনি সুন্দর না। সবচেয়ে বড় কথা হলো আপনার মনটা কতটুকু সুন্দর, আপনার মনের মধ্যে কতটুকু কালিমা আছে, সেটা যখন মানুষ দেখে ফেলা হয় যে আপনার এই সুন্দর চেহারার পিছনে একটা কালো কুৎসিত মানুষ অবস্থান করতেছে, তখন কিন্তু আর আপনার মধ্যে রেসপেক্ট থাকে না। আপনি সেই প্রমাণটাই আজকে দিচ্ছেন। বাংলাদেশে এসে আপনি আইসা শেখ হাসিনার ইন্টারভিউ করতে চান। খালেদ মহিউদ্দিন সাহেব, আপনি খালেদা ম্যাডামের কদিন ইন্টারভিউ করছেন? ওই যে ভদ্র মহিলা জেলে ছিল, জেল থেকে বাইরে আইসা তার সেই গুলশানের বাসভবনে পড়ে ছিল অসুস্থ অবস্থায়, কোনোদিন তার ইন্টারভিউ নিছেন? নাই। আপনি দেশে এসে তো বলতে পারতেন আমি খালেদা ম্যাডামের একটা ইন্টারভিউ করবো, ওয়েল ভালো। আপনি দেশে এসে বলতে পারতেন এই জুলাইয়ের যারা শহীদ পরিবার তাদের কারোর সাথে কথা বলবো, কোনো জুলাইয়ের যারা আহত হয়েছে তাদের সাথে কথা বলবো না। আপনি শেখ হাসিনার ইন্টারভিউ নেবেন। উদ্দেশ্য কি তো মানুষ বুঝে, তাই না? মানুষরা তো বোকা চোদা মনে করেন, আপনি মনে করেন আপনি চালাক। আচ্ছা বন্ধুরা, আসল জায়গায় যাই। তো উনি ওইখান থেকে একসময় ডয়েচে ভেলে চাকরি করতো জার্মানিতে, ভিক কোম্পানি, হোল ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্রডকাস্টিং সেন্টার, ওদের বাংলা বিভাগের হেড ছিল। ওইখান থেকে চাকরিটা চলে গেল কেন? কেউ জানেন? কেউ জানেন না। এর পিছনে একটা কারণ আছে। না আপনারাই বলেন, এত ভালো একটা চাকরি ছেড়ে দেওয়া, আগে যেমন বিসিএস ছেড়ে দেওয়া সাংবাদিকতা করছে, তারপরে সেখান থেকে প্রথম আলোতে গেছে, প্রথম আলো থেকে সে গেছে এই আমেরিকা ঘুরে যায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ঘটনা যদি বলি তাহলে আরেকটা এপিসোড লাগবে সালমান এফ রহমানের সাথে, ওইটা আলাদা রাখলাম। তারপর ডয়েচে ভেলে থেকে সে চলে গেলো ঠিকানায়। এমন কি একটা অর্গানাইজেশন বা এমন কি একটা ব্রডকাস্টিং সেন্টার যে ওইখানে তার যাইতে হবে, ওইখানে চলে গেছে। ওইখানে যাইয়া সে এখন শুধু আঙ্গুলি ভাই করে, মানুষরা ধৈর্য ধরে আনে, আইনা ইন্টারভিউ করে, ওনার ইচ্ছা মতো ইন্টারভিউ করবো, উনি যাকে ভালোবাসবে তাকে সাপোর্ট করবে, যদি কোনো কিছু তার পছন্দ না হয় সেটা কাছ এডিট করে কাইটা ফেলাই দিব। এই হলো সাংবাদিক। সেই সাংবাদিকরে আপনারা বলতেছেন, কিছু বুদ্ধিজীবী, কিছু সুশীল সমাজের লোক বলতেছেন খালেদ মহিউদ্দিন বহুত বড় সাংবাদিক। আসলে ওনার চেহারা দেখেন, ওনার এডুকেশন দেখেন, ওনার ভেতরে কেউ ঢুকেন না। ওর মতো একটা বাজে মানুষ এই বাংলাদেশের সাংবাদিকতা পেশায় সেকেন্ড পাইবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে করলাম। ও কি না করছে যখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ছিল। আপনারা জানেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক সালমান এফ রহমান, তৎকালীন বাংলাদেশ সরকারের সেকেন্ড পাওয়ারফুল পার্সন। হাসিনার পরে সবচেয়ে বেশি ক্ষমতা ছিল তার। আর সেইখানেই সেই ক্ষমতার বলে সে এমন কর্মকাণ্ড এখানে করছে, এমন পয়সা সে কামাইছে, সে তো নিজেই বলে। ভাই, আপনার গোলাম মোল্লা রনির সাথে একটা গ্যাঞ্জাম হয়েছিল, মনে আছে? গোলাম মোল্লা রনির শেষ পর্যন্ত জেল খাটতেছিল এবং আলটিমেটলি বোধহয় জেল খাটছিল কিছুদিন। কার জন্য? এই যে এই সালমান এফ রহমান আর এই যে বদমাইশ লোকটা খালেদ মহিউদ্দিন, এর জন্য। আপনারা যদি সেই 11 বছর আগের তৃতীয় মাত্রার ইন্টারভিউটা দেখেন, আপনারা স্পষ্ট প্রমাণ পেয়ে যাবেন কি তার ভাষা, কি তার শক্তি, কি তার কথাবার্তা, তার কথা যে পাওয়ার। গোলাম মোল্লা রনি তার অপোজিটে বসে আছে। গোলাম মোল্লা রনি তৎকালে এটা রানিং এমপি, পাত্তাই দিচ্ছে না। মনে হচ্ছে রনি এটা নর্মাল রাস্তার লোক, সে বাংলাদেশের প্রেসিডেন্ট। যদিও গোলাম মোল্লা রনি বেশ সুন্দরভাবে উত্তর দিচ্ছে। আমি পার্সোনালি গোলাম মোল্লা রনিকে অনেক ধরনের কথাবার্তা বলছি, কিন্তু সেই ভিডিওটা আমি আজকে দেখার পর আমার রেসপেক্ট বেড়ে গেছে ভাই ভদ্রলোকের প্রতি। তার অন্য ক্যারেক্টারের কথা বাদ দেন, কিন্তু এই গোলাম মোল্লা রনিকে এই খালেদ মহিউদ্দিন ফাঁসাইয়া দিছে এই সালমান এফ রহমানের কথার জন্য। এগুলো এখন প্রমাণিত সত্য। তার হেডমের জন্য বাংলাদেশের কোনো সাংবাদিক, কোনো এমপি, কোনো মন্ত্রী তার সাথে কোনোদিন কোনো ফ্রিকশনে যেত না। এবং সে নিজেই বলে আমার পিছনে তো 300 এমপি ঘুরে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, তা আপনার পিছনে ক্যামেরা গেছে, মানে রনি সাহেব বলতেছে আপনি এত ঘাবড়াইয়া যান কেন? ভাই রে ভাই, হ্যাঁ ইন্টারভিউ যদি দেখেন, এটা মানে তৃতীয় মাত্রা, আপনি মনে হইব কি জানেন? আমি লিঙ্কটা দিয়ে দেবো, একটু দেখেন। আপনি মনে হইব বাংলাদেশে শেখ হাসিনা, এই সালমান এফ রহমান, তারপরে বোধ সে ওই সময় সে প্রচুর পয়সা কামাইছে ভাই, প্রচুর পয়সা কামাইছে। কামায়া সে ডয়েচে ভেলিতে চলে গেছে। ডয়েচে ভেলিতে অনেক ধরনের গল্প আছে। কেউ বলে কোথাও বলে, আমি বিভিন্ন জায়গায় সার্চ করছি, কেউ রিয়েল নিউজ দিতে পারে না। রিয়েল নিউজটা আমিও এখন 100% পাইলাই। এক জায়গাতে পাইলাম কাজে অবহেলার জন্য তাকে বের করে দেওয়া হয়েছে। আরেক জায়গায় পাইলাম একটা উইমেন অ্যাবিউজড করছে সে, মানে যে কোনো একটা মহিলার সাথে যে কোনো খারাপ ব্যবহার করছে, যেটার শাস্তি ইউরোপে অসম্ভব খারাপ, সেই জন্য সে চাকরি ছেড়ে দিয়া ঠিকানায় চলে গেছে। নাহলে আপনি যদি এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের ম্যানেজার থাকেন, ওইখান থেকে যায় কি আপনি ওই কি বলে জাকারিয়া হোটেলের ম্যানেজার হইবেন? কেন হইবেন? না বেতন বেশি, না সম্মান বেশি? নিশ্চয়ই ইন্টারকন্টিনেন্টাল থেকে আপনার কিছু হয়েছে, যার জন্য আপনি ওই ছাইড়া দিয়া জান বাঁচাইয়া সম্মান নিয়ে আসা জাকারিয়ার ম্যানেজার হয়েছেন, তাই নয় কি? এর সম্বন্ধে কি বলুন ভাই? দেখেন,
মানে কত দৌরাত্ম্য তার, কত প্রতাপ তার। সে ঢাকায় আসছে, তার সাথে হাসনাত আব্দুল্লাহ দেখা করতে গেছে, খুব গর্বের সাথে বলছিল হাসনাত আব্দুল্লাহ আমার সাথে দেখা করতে আসছে। আমি হাসনাত আব্দুল্লাহকে জিজ্ঞাসা করছি, কথাটা যদি সত্য হয়ে থাকে তাহলে আপনি ভুল করছেন হাসনাত আব্দুল্লাহ। আরে হাসনাত আব্দুল্লাহ, আপনার পায়ের লোকের সমান তো এই খাই মহিউদ্দিন না। আপনার যা দান দেশের জন্য আছে তার এক সুচাগ্র পরিমাণ দান তো এই লোকের না। এ তো দালাল, এ তো সালমান এফ রহমান দরবেশের দালাল। অনেকে হয়তো বলবেন না সে তো এই আন্দোলনের বিরোধী ছিল না। আমি একটা প্রমাণ দিয়ে দিই, অনেকেই জানে অনেকেই জানেন না। আমি জার্মান থেকে শুনছি, আমরা যখন এইখানে এই জুলাই আন্দোলনের বিরুদ্ধে এমবেসির সামনে বিভিন্ন মিছিল মিটিং করতেছি, তো জার্মানিতে একটা ঘটনা ঘটছে, ও যে শহরে থাকে, খুব সম্ভব বার্লিনে, ছেলেপেলেরা যত বিদেশি স্টুডেন্ট আছে, মানে বাংলাদেশি বাঙালি ছেলে মেয়েরা যারা চাকরিজীবী, তারা একটা মানববন্ধন করছে মেইন রাস্তার মধ্যে। সেখানে তারা সবাই দাঁড়িয়েছে প্লে কার্ড ফেস্টুন নিয়ে। তখন এই খালেদ মহিউদ্দিন এই রাস্তা দিয়ে যাচ্ছিল, সামনে পড়ছে সেই মিছিলটা। ওইখানকার লোকজন তারা বলছে, খালেদ ভাই আসেন আমাদের সাথে 5টা মিনিট থাকেন। বলছে না আমি একটু ব্যস্ত আছি। বলে 5টা মিনিট দাঁড়ান, আপনি দাঁড়ান একটা ছবি তুলি, আমরা যাই, আপনার মতো মানুষ আমাদের দলে থাকুক। আসে নাই, বুড়া আঙ্গুল দেখা চলে গেছে। এরপরেও কি কোনো আলোচনা থাকতে পারে যে সে জুলাই এই আন্দোলনের বিরুদ্ধাচরণ করছে? সেই লোকটারে আপনারা এরা ঢাকায় মাথার মধ্যে রাখছেন, আর সমস্ত স্টুডেন্টরা তার লেকচার শুনতেছে। উনি বলতেছে সাংবাদিকতা শিখতে হলে আরো পড়াশোনা করতে হবে। ওর কাছ থেকে কি শিখবেন? উনি যেহেতু সারা কিছু শিখে নাই, তার সাথে আপনি দেখা করতে গেছেন কেন? আপনার কি দরকার তার সাথে দেখা করা? আজকে যে জনসমক্ষে বললো হাসনাত আব্দুল্লাহ আমার সাথে দেখা করতে আসছিল, এবং এখানে সে কি বলছে আপনারা শুনছেন সবাই বন্ধুরা, ইন্টারভিউটা আপনারা দেখছেন কাল বেলাতে, এবং সে কত গর্বের সাথে বলতেছে যে হাসনাত আব্দুল্লাহর সাথে যখন সাদ্দামের ব্যাপারে কথা উঠলো তখন ওরা নাকি বলছে আপনি বিপ্লব, রক্ত, এইসব প্রতারণা নিয়ে কথাবার্তা বলে লাভ নাই। বলছে বিপ্লব, রক্ত, প্রতারণা, সিরাজুল্লাহ বলতে হাসিও দিছে। আর ওইখানে বসা কতগুলো নপুংসক, যেগুলা ওই ইউনিভার্সিটি স্টুডেন্টকে আমি জানি না, শিক্ষকরা শিক্ষয়িত্রীরা কে জানি না, ওরা ওর সাথে হাসতেছে। এরা সব জুলাই আন্দোলনের বিরোধী দল। এই তো আসেই লগে এইগুলো এসে জুটাইছে, এ ক্যাবিনেট এসে আসছে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং সাংবাদিক খালেদ মহিউদ্দিন সম্পর্কে যদি আপনাদের কিছু বলার থাকে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকবেন। পরবর্তী নিউজ নিয়ে হাজির হব। আজকের মতো ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।